তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব মিলিয়ে ঘোড়ার গাড়ির উপর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একেবারে ভয়ানক একটি অবস্থা। এভাবেই কিন্তু তো সব মিলিয়ে এই চরে যাওয়ার জন্য নদীতে রাজত্ব করার এক দানব কিন্তু এই ট্রলার, তাছাড়া অন্য কোনো বাহন এইখানে নাই। প্রিয় দর্শক, এখন C&B ঘাট থেকে ট্রলারে উঠলাম। ট্রলারে উঠেই যাব ওই পারের চরে। পথিমধ্যে জুনায়েতের সাথে সাক্ষাৎ। এপারে স্কুলে পড়ে, প্রতিদিন যাতায়াত করে এই ট্রলার বা নৌকাতে। সাঁতার কাটতে জানো? কবে শিখছো? শিখছি, আমাকে এই গ্রামের পুরাখান রেখে আমি এনতে ওই পার যাবার পারবো। তো C&B ঘাট থেকে ওই পারে যাব, ওর সাথে বসে আছি। ট্রলার গুলো ছাড়তে অনেক দেরি হয়, উপরে তো খোলা আকাশ, রোদের তাপও প্রচুর, তো এর মাঝে বসে আছে। আর স্টিলের ট্রলার তো প্রচুর তাপ, মানে বসে যে আছি ওদিকের অবস্থা খুবই খারাপ। এখন তো ওই পারে যাইতে হয়তো অনেক দেরি হবে, দেখি কখন ছাড়ে এই ট্রলার। আরো মানুষ আছেন, তারা উপরে অপেক্ষা করতেছেন, তারাও ওই পার যাবেন। চর এলাকা, ফাঁকা জায়গার জন্য রোদের তাপ আরো বেশি টের পাওয়া যায়। আর আমরা এমনিতে জানি যে নদীর পার ভাবসা গরম থাকে, তো এই চিমসে চিমসে গরমের মধ্যেই এখানে প্রচুর ঘামাচ্ছে শরীর। ওই পারে এখন যাবার পালা। দর্শক, C&B ঘাট থেকে এখন 38 দাগের দিকে যাত্রা। ঘাট থেকে মাত্র ট্রলার ছাড়লো। ট্রলার ছাড়া আবার মাপা টাইমে, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা, ইভেন 2 ঘন্টাও লেট হয়। যাত্রীর অপেক্ষায় ছাড়তেও অনেক দেরি হয়ে যায়। আমি এখন সামনের দিকটা দেখাচ্ছি, দেখেন সামনে কি প্রশস্ত নদী। তো এই প্রশস্ত নদী বরাবরই এইখান থেকে ওই ওপার যাব। খুব রোদের তাপ। নদীর এইখানে 2টা মুখ, গলন্দর ওইখানে যেমন 2টা মুখ দেখি, পদ্মা যমুনা মিলিত হয়ে পদ্মায় রূপান্তরিত হয়েছে। তো এইটাও পদ্মার 2টা শাখা, এই একটা পাশে আর একটা, এই দিক বরাবর সেই ওপার 38 দেখে যাব। এই রোদ্রে হালচাল একেবারেই খারাপ। এখানে ওনারা প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তারা তো আছেন, আমি নতুন, দেখি ওই পারের কি অবস্থা। এখানে উপারের চরে যারা যাবেন তারা তো প্রতিদিন অভ্যস্ত, সময়ও তাদের একেবারে জানাশোনা। তো এই প্রথম সময় দেখেন এখানে অনেকগুলো ট্রলারই আছে। তো নির্ধারিত কিছু ট্রলারে ওই পার যাওয়া হয়, মানে 38 দাগে যাওয়া হয়। তাছাড়া অন্যান্য ট্রলার গুলো, অন্যান্য যে চর আছে, এখানে ভগবান চর, 38 দাগ, 16 রশি এবং আরো কয়েকটা নামের চর আছে, বা কবিরপুর, এমন চরগুলোতে যায়। তো ইতিমধ্যে ট্রলার স্টার্ট দিয়ে ফেলেছে। তো এখন সে 38 দাগের দিকে। আপনি কি ওইখানেই থাকেন? হ্যাঁ, আমরা এই নদীতেই ওপারে থাকি। আচ্ছা, ওইখানে কি করেন? আমরা এই মাছটা ধরেই খাই। এতে সংসার চালান? আপনাদের যাতায়াতে কষ্ট হয় কোন জিনিসটা? এই নদী পারাপার কষ্ট, এটা বড় সমস্যা। আচ্ছা, যারা অসুস্থ হয় তাদের নিয়ে কি করেন? তারা হসপিটালে পাওয়া যায় না, চরে হসপিটাল নাই, ওই শহরে যাওয়া লাগে। এইখান থেকে ট্রলারে কতক্ষণ সময় লাগে? কমসে কম মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। আপনিও কি চরে থাকেন? হ্যাঁ, চরে থাকি ভাই। আপনি ওইখানে কি করেন? আমি ওখানে কৃষি কাজ করি। কৃষি কাজ করে শান্তি কেমন চরে, নাকি খুবই সবই কষ্ট? মোটামুটি খারাপ না, কিন্তু সমস্যা একটা, খালি সাপ নিয়ে। রাসেল ভাইপার দেখছেন? রাসেল ভাইপার, হ্যাঁ, রাসেল ভাইপার মোটামুটি কয়দিন আগে আমাদের ঘরের ভিতরে একটা মানে শুয়ে আসছিল, মানে ড নাই তো, বৃষ্টি এসে ড ভাঙে গেছে, আর ফাঁসাতে যায় মুড়ায় বসে রয়েছে। চরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ভাঙনের দৃশ্য আমি দেখতে পেয়েছি। তবে এই এত বড় প্রশস্ত এরিয়ার মধ্যে দিয়ে, নদীর এই প্রশস্ত যে এরিয়াটাতে এখন আছি, এইখানে মূলত 2টি শাখা একত্রিত হয়েছে। এই জায়গাতে মাঝে মাঝে ঘূর্ণনের সৃষ্টি হয়, আর ওই ঘূর্ণনে কিন্তু অনেক ট্রলার হারিয়ে যায়। তো এই জায়গাটাতে আমার পিছনে দেখেন কত বড় এবং প্রশস্ত এরিয়ার মধ্য দিয়ে এই ট্রলার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ঘূর্ণিঝড় বা আকাশ মেঘলা বা দুর্যোগ হতে পারে, এমন সময়ে কিন্তু ট্রলারগুলো চলাচল করে না। মানুষের দুর্ভোগ একেবারেই বেশি হয় তৎকালীন সময়ে। তবে তার সত্ত্বে মানুষের ঝুঁকি কমানোর জন্য ওই সময়গুলোতে ট্রলার চলে না। আমি এখন এই মুহূর্তে নদী দিয়ে যখন যাচ্ছি, আমার নিজের কাছে ভয় লাগছে। তবে এই ট্রলারগুলো কুল ঘেঁষে যাওয়ার চেষ্টা করছে, যদিও একেবারে কুল ঘেঁষা না, কিছু কিছু জায়গায় চর জেগে উঠে ট্রলার বেঁধে যেতে পারে। তো সব হিসাব একসাথে করেই এই ট্রলারগুলো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাতেও ঝুঁকি থাকে, তবে রাতে চলাচল তেমন ভালো ব্যবস্থা নেই। এই দিনের ভাগেই এখানকার ট্রলারগুলো চলাচল করে থাকে। আমি একটু সামনের দিকটা দেখাই, কত দূরবর্তী এরিয়াতে যাব। বলতে গেলে এই ট্রলারে থাকা অবস্থায় আমার নিজের কাছে ভয় লাগছে। এই যে নদীর মাঝে একই সাথে ঢেউয়ের তালে তালে ট্রলারগুলো সামনে এগিয়ে যাচ্ছে, অনেক ঢেউ ভাঙতে হচ্ছে। স্রোতের মুখটা এই দিক থেকে আসছে, মানে আমরা স্রোতের বিপরীত দিকে চলছি। তো বুঝতেই পারছেন যে অনুকূলে চলা আর প্রতিকূলে চলা খুব ডিফারেন্ট। তো সেই প্রতিকূলে যখন ট্রলার লাফিয়ে লাফিয়ে উঠে খুব ভয় লাগে, দাঁড়ানো অবস্থায় ছিলাম। কিন্তু এখানে যারা
খুব ভালো সাঁতার কাটতে পারে, প্রতিনিয়ত যাতায়াত করে, ওদের কাছে কিন্তু ভয়ের কোনো বিষয়ই না। এই যে আমার সামনে একজন একেবারে কর্নারে উঠছে, তাছাড়া ও সহ এই যে এক ভাই স্বাভাবিকভাবে বসে আছে, ওই যে সামনে আর একজন, আর ও তো এই যে আমার সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন ও তো একেবারে দিব্যি দাঁড়িয়ে রয়েছে এইখানটাতে। মূলত পদ্মা নদী দিয়ে আগে আমার তেমন যাতায়াত ছিল না, এই প্রথম এইভাবে ট্রলারে চললাম, কারণ আগে যা চড়েছি লঞ্চে চড়া হয়েছিল, তবে এমন ট্রলারে চড়া হয়নি। এইখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভিতরে খুব ভয় লাগলেও ভাবতেছি যখন চরে নামবো তখন তো আর এক ভয়, কারণ এখানে প্রচুর পরিমাণে রাসেল ভাইবার আছে, সাপেরই শহর বলা যায় বা সাপের চর বলা যায়। ফরিদপুরের মধ্যে অকটের চর বা আকটের চর, এটা হলো প্রধান সাপের চর, এবং তারপরে কিন্তু এই চরগুলো। আর এই দিকটা আমি একটু দেখাই, এই দিকটা এই যে নতুন চর পড়েছে, এখানে বিন্যা, কাইসা বা হামা যে কোনো ঘাস যেই নামে বলা হোক না কেন, ওনাদের মুখে শোনা বিভিন্ন নামের ঘাস। তো এই চরটাতে দেখা যাচ্ছে বা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও মানুষ আছেন, মানুষ মূলত ভয় এড়িয়েই সামনের দিকে এগিয়ে চলেন, কারণ এটা একটা জীবন যুদ্ধ, শুধু চরই না বা চরের লাইফই না। তো এইখান থেকে জানি না আর কতটা পথ সামনে এগিয়ে যাব। আশেপাশে ভাঙনের কিছু চিত্র এইখানে দেখতে পাচ্ছি, কারণ দূরে ভাঙলে সেই ফেনাগুলো ধাপে ধাপে এই দিক বরাবরই আসছে, ফেনাগুলো দেখতে পাচ্ছি, জানি না ভাঙনের দৃশ্য পাবো কিনা। চরের বাচ্চারা খুবই সাহসী হয়, এই যে দেখেন এক পণ্ডিত আমার সামনে এবং আমার সাথে দাঁড়িয়ে আছে, খুব সাহস। এখানে একেবারে নদীর মাঝে এত বড় প্রশস্ত নদী, যা দেখলে বুক থরথর করে ওঠে। তো ও এইখানে ট্রলারের সামনে একাই দাঁড়িয়ে আছে, নদীর ঢেউ ভাঙছে এখন নেক্সট সময়ে, অর্থাৎ সামনে তো বর্ষাকালীন সময়ে, সামনে নাকি এখানে উথাল পাথাল অবস্থা হয়। তো এরই মধ্য দিয়ে ওরা মানে ভয় যেই জিনিসটা ওদের মাঝে নাই। ওকে, এইখান থেকে আবার এইখানে একটা যেই ঘাট ছিল, এই ঘাটের এখানে থামলো, এক ভাইকে নামালো। তো এইখান থেকে আর একটা ঘাট দূরে আছে, ওই ঘাটের দিকে যাইতেছি আমরা। আর নদীর মাঝে এই পথটাতে যেমন কোনো ট্রলার নাই, এই দূর দূরান্তে দূরের চরে যারা যাতায়াত করে তাদের নামানোর জন্য মূলত এই ট্রলারগুলো যাওয়া আসা করে। তবে হ্যাঁ, আরেকটা বিষয় বলি, মানচিত্রে যেই প্রশস্ত পদ্মা নদী আমরা দেখি, সেই প্রশস্ত পদ্মা নদীর মাঝের একটা চরে আমি এখন নামতে চলেছি। তো সামনেই নামবো, সামনের ঘাটে আমাদেরকে নামিয়ে দিবে, ওইখান থেকে ভিতরের পথটা ঘুরবো, দেখবো চরের মানুষ কিভাবে জীবনযাপন করে। যুগ যেহেতু আধুনিক হয়েছে, তো চরের চাষাবাদের জন্য ট্রাক্টর আনা হয়। আমার সামনে একটা দৃশ্য দেখায় আপনাদেরকে, মূলত এই ট্রলারটা অনেক দূর দিয়ে যাচ্ছে, এই ট্রলারে ট্রাক্টর আনা হয়েছে, এই চরে চাষাবাদের জন্য ট্রাক্টর আনা হয়েছিল। শুধু এই একটা ট্রাক্টর না, আরো অনেক ট্রাক্টর আনা হয়, এবং আধুনিক চাষাবাদের জন্য সকল ব্যবস্থাই চরের মানুষের মাঝে এখন লক্ষ্য করা যায়। তো দেখেন, ও আমার সাথে ওই ঘাট থেকে আসছে। তুমি কোথায় যাবা? নানুবাড়ি। নানাবাড়ি যাবা? জি। নানাবাড়ি কোথায়? এই পাশে। এই পাশে। চরের নাম কি? 1000 বিঘা। 1000 বিঘা? কোনটা 1000 বিঘা? শিওর? কতদিন পর পর নানাবাড়িতে আসো? আজকে গেছিলাম আমার বোন ডাক্তার, ডাক্তার দেখাতে গেছিল এখান থেকে। পড়ালেখা করো কিসে? 5 এ। ওই পার না এই পার? এই পার স্কুল আছে? জি। তোমাদের বাড়ি কোথায়? শালিপুর চর। শালিপুর চর? এই শালিপুর কি 38 দাগের পাশে? না তো অন্য এই ট্রলারই যাবে? দেখি ট্রলার পাল্টাবা? না, এখান থেকে নামে এই যে গাড়িতে যাবো। ও রে, ওইখান থেকে গাড়িতে অনেক দূর যাবা? কি গাড়িতে? মোটরসাইকেলে। ঘোড়ার গাড়ি নাই? না, আছে কিন্তু ওই গাড়িতে যাই। মোটরসাইকেল ভাড়া নাই কত? 200। 200? ফরিদপুর মাঝে মাঝে যাও নাকি অনেক কম? মাঝে মাঝে যাই। মাঝে মাঝে যাও তো অনেক ভাড়া, অনেক খরচ পড়ে যায়। পড়ো কিসে? 6 এ। এখানে স্কুল আছে? আছে। শালিপুরের মধ্যে? হ্যাঁ। নদী ভাঙন হইতেছে না? চরে ভয় কোন জিনিসটা বেশি, মানে ভয়ঙ্কর কোনটা তোমাদের? এই যে নদী ভাঙে। হ্যাঁ, নদী ভাঙে। নদী ভাঙে? নদী ভাঙনটা ভয় লাগে। আর সাপ নাই? আছে। তো সব মিলিয়ে এই চরে যাওয়ার জন্য নদীতে রাজত্ব করার এক দানব কিন্তু এই ট্রলার, তাছাড়া অন্য কোনো বাহন এইখানে নাই। আবার ওই পারে গিয়ে মোটর সাইকেলে করে যাতায়াত করতে হবে। আগে মূলত ঘোড়ার গাড়ি চললেও এখন এত দূর দূরান্তের পথ মোটর সাইকেল ছাড়া যাতায়াতের কোনো সহজ ব্যবস্থা নেই। এদের যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়। মোটর সাইকেল ভাড়া 200 টাকা, বুঝতেই পারছেন প্রতিদিন যাতায়াত যদি করতে হয় কতটা খরচ করতে হয়। এমনিতেও চরের মানুষের কিন্তু ইনকামের দিকে তেমন বেশি না,
যা এখান থেকে চাষাবাদ করে, ওই চাষাবাদের ফসল বিক্রির মধ্য দিয়েই ওই আর্থিক উপার্জন বা ওই আর্থিক বিষয়াদির মধ্য দিয়েই নিত্যদিনের জীবন চলা তাদের হয়। তো সব মিলিয়ে খুব কষ্টের। আকাশ মেঘলা মেঘলা বা মেঘ হয়ে উঠছে এমন ভাব মনে হচ্ছে। আবার আর একটা জিনিস ভয় লাগছে, যদি এই নদীর মাছ থেকে ঝড় উঠে। তো দেখা যাক, সামনের দিকে একেবারে চলে আসছি ঘাটের কাছেই। এই চরের মাথাতে বা চরের সামনেতে আমাদের নামিয়ে দিবে, বা চরের এই পাশে, ওইখান থেকে ভিতরের দিকে যাব। নদীর মাঝে ঘোরা বেশ আনন্দ লাগলেও চরে যাতায়াত বা চরে ঘুরতে হলে কিন্তু টোটাল শরীরের ত্বক পুড়ে যায় বা কালচে হয়ে যায়। তো কয়েকদিন যাবত চরে ঘুরে আমি সেই একই জিনিস ফেস করতেছি, একেবারে নাজেহাল অবস্থা। এইটা তো 38 দাগে আসলাম, পাশে শালিপুর এবং এই পাশে আর একটা চর আছে ভগবান চর। আর এই যে আমার সামনে আর একটা চর, মাঝখানে টোটাল নদীর মাঝখানে এটা চর পড়ছে। এইটা এখানে মানুষ বসবাস করে, কিন্তু নাম জানা নেই এটার নাম কি। তো এই 38 দাগে যে ঘুরবো ভিতরের দিকে, কিন্তু গাছপালা তেমন বেশি নেই। ওরা প্রতিনিয়ত এখান থেকে ঘোরাফেরা যাতায়াত ওনাদের আছেই। এখান থেকে তো আসলে চরের মাঝে গাছপালা তেমন নাই, ফাঁকা ফাঁকা বাড়িঘর, যারা গাছ লাগিয়েছিল ওইখানে আবার ঘর তোলা। তো দেখি ভেতরের দিকটা যাই এখন। এই যে ঘাটে চলে আসছি ওনাদের সাথেই, ওনারাও ছিলেন আমাদের সাথে, আরো অনেক মানুষ আছে। তো সব মিলে এখন ঘাটে ভিড়বো। ওই পার অটো গাড়ি দেখতে পাচ্ছি, আর হলো মোটর সাইকেল। সব মিলিয়ে ট্রলারে করে এখন নামার পালা। ইতিমধ্যে নামলাম। এই যে পিছনে বাইকার যারা, তো ওনারা দাঁড়িয়ে আছেন। শুধু বাইক না, অটো রিক্সার কথা বলছিলাম, সেই অটো আছে। আর এই ঘাটেতে অনেকগুলো ট্রলার একসাথে দাঁড় করানো। আমাদের এই যে ট্রলারটাতে যেটা আমরা আসলাম, এখানে অনেক মানুষ একসাথে আসছি, প্রায় শতখানেক মানুষ। এই যে ভিতরে চরের একটা দৃশ্য এখনই আমার সামনে পড়লো, বিশেষ করে বনের বাতা বলা হয়। এই দেখেন পিছনে ঘাসপালায় ভরা বনের বাতা, আর দাপিয়ে বেড়াচ্ছে ছোট ছোট ট্রলার নদী দিয়ে। তো আমি একটু পরে আমাকে আবার যেতে হবে, কারণ এই চরের মধ্যে এত বেশি আমি থাকতে পারবো না। চরের উত্তাপটা অনেক বেশি, হয়তো চোখে গ্লাসের জন্য আমি উত্তাপ চোখে টের পাচ্ছি না, তবে শরীর তো অনেক উত্তাপ টের পাচ্ছে। দেখেন ঘোড়ার গাড়িও আছে এইখানে যাতায়াতের জন্য বা আনা নেওয়ার জন্য। কলা আনা নেওয়া করা হয়। এই যে সামনে ওনরা এই চরের মধ্যে অনেক অনেক কলা বাগান আছে, তো কলা আনা নেওয়া করছেন। এই যে দেখেন কি সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। তবে একটা ভয় হলো, দেখেন কুল ঘেঁষে দাঁড়ালে এই এমন চাপ ভেঙে পড়তে পারে, সেই ভয় রয়েছে। কিছুক্ষণ আগে হয়তো এই চাপটা ভাঙছে, একেবারে ট্রলারের সাথে মাটি লেগে আছে। ওনারা এখানে বসা। ওই পার যাবেন? জয়পাড়া বলতে ঢাকার মধ্যে? ও রে, এখানে জয়পাড়া যায়? চরের মানুষ একটা জিনিস বেশ ভালো, খুবই সরল মনের। তাদের সাথে কথাবার্তা বললাম। এখন এই চরের মধ্যে চলে আসছি, দেখি ভিতরের দিকে কত দূর যাওয়া যায়। চরে এসে একটা জিনিস খুব ভালো লাগছে, দেখেন আমার পিছনে, আমি একটু সামনে দেখাই। এই যে সামনে বরাবর মাটির রাস্তা, আলপথ বলতে পারেন, আর উঁচু নিচু উঁচু নিচু। আমার কাছে মনে হচ্ছে যে বিদেশের কোনো একটা রাস্তায় চলে আসছি। এখানে অনেক পাখি, ওই যে দূরে কবুতর উঠছে, আবার চড়ুই শালিক সহ অন্যান্য সকল পাখি ডাকাডাকি করছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাবো, খুবই দারুণ একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে, একটু দেখেন সামনে দেখে চলেন। এই তো মূলত এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ ধরার সময় যখন অভিযান চলে, অভিযানকালীন সময় এই ট্রলার গুলো তো এত বেগে চলে। এই বেগে চলার মাঝে দিয়ে এই যে খাড়ি আছে বা খাল আছে, এই ছোট্ট খাড়ির মধ্যে, এখানে খাড়ি বলা হয়, এই খাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে আর তো পুলিশ ধরতে পারবে না। এইখানে একেবারে কর্নারে ট্রলার ভিড়িয়ে, তো ওই পারে এই যে সামনে বন, এই যে দেখেন এটাকে বলা হয় কাইসে, যে ঘাসগুলোকে বলা হয় ওটা কাইসে বলেন, আবার নটাও বলে থাকেন। এখন এই যে দেখেন এই যে বড় মোটা নটা, এটা কিন্তু একেবারে আখের মতো স্বাদ বা মিষ্টি, খুবই মিষ্টি। এই যে এই বনের মধ্যে ওনটা লুকান, বনের মধ্যে পলাই গেলে আর পুলিশে ধরতে পারে না। আর এই যে খালটা দেখতে পাচ্ছেন বা খাড়ি দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে ট্রলার নিয়ে আসে। এই যে এই দিক বরাবর চলে আসছে, এই দিক বরাবর চলে আসছে, এইখানে ট্রলার গুলো ভিড়াই রাখে। এই দেখেন ঝাউ গাছের মতো, কি গাছ জানেন এটা? এই যে একেবারে হুবহু ঝাউ গাছ, এক পাতা করে বেরিয়েছে। এই দেখেন এইখানে মাছ ধরেন ওনরা, ওই এই পাশ দিয়ে আটকানো, ওই পাশ দিয়ে আটকানো, মাছ এইখান দিয়ে ঢুইকা একেবারে ওনাদের ফাঁদে পড়বে। আবার ভিতরে ট্রলার রেখে দিছেন, এইখানে ঘুমান, পলো রাখছেন, ওনাদের সরঞ্জাম রাখছেন।
তো পুলিশ যে কোথায় অভিযান করবে বা পুলিশ কোথায় আসলে পাবে ওনাদেরকে, সেই জায়গাটা আমার সামনে পেয়ে গেলাম আমি। একেবারে নামার পরেই ওনারা এখানে এনে নৌকা রেখে দেন। আমি একটা জিনিস ভয় করছি কি, আমি হারাই না যাই চরের মধ্যে। সামনে তো একেবারে দূর প্রান্তে কলা বাগান আর কলা বাগান। এই সামনে গ্রাম থেকে ঘুরে আসি, তো তাদের সাথে আলাপ করে আসি কিভাবে জীবনযাপন করছেন তারা। তো সাবধান থাকতে হবে, কারণ এই চরের পার এলাকা দিয়ে এই আশেপাশে দিয়ে সাপ থাকতে পারে। দাঁত কেলানো আর থাকবে না, যদি সাপ একটা সামনে পড়ে যায়, যাই খেলা মাফ করো। প্রিয় দর্শক দেখেন, আমি বাদাম খেতে চলে আসছি। ওনরা বাদাম আগে তুলে নিয়ে গেছেন, আর অবশিষ্ট অন্যান্য যে বাদামগুলো আছে দেখেন, আমি একটু দেখাই। এই যে কাঁচা বাদামগুলো উপরে গাছ কেটে ফেলা হয় এবং শেকড়ের যে অংশটুকু আছে ওই অংশটুকু টেনে নিয়ে বাড়িতে নিয়ে যান, বাড়িতে শুকানোর পরবর্তীতে আবার বাজারজাত করেন। এই যে দেখাই একটু, দেখেন কিভাবে গামছা ভরে বাদাম নিয়ে যাচ্ছে। ভাই, এই জমিতে কি কি চাষ হয়? বাদাম, ধান, মাসকলাই। কয় সিজন বাদাম ধান মাসকলাই নাকি? মানে এখন হচ্ছে বাদাম উঠছে, হ্যাঁ। বাদামের পরে মানে যে ধান দেখা আচ্ছা, যাচ্ছে, হ্যাঁ। এটা পানি যখন আসবে পুরো খেতে ধান থাকবে। এই ধান উঠে যাওয়ার পরে আবার মাসকলাই আসবে। এইখানে কি আসে পানি উঠে? হ্যাঁ হ্যাঁ, পানি উঠে। কেমন পানি থাকে? এইখানে এই পর্যন্ত পানি উঠে, গলা পর্যন্ত। তো এই বাদাম নিয়ে এখন কি করবেন? বাদাম নিয়ে শুকাবো, শুকে এই বাদাম গাছ সাথে থেকে মানে আলাদা করবো, ছিড়বো একটা একটা করে, পরে বাজারজাত করে বাজারে বিক্রি করবো। এই জমি কত করে বিঘা? বিক্রিতে না কেমনি কি? না ওই যে আচ্ছা, বিক্রি কেমন আর শনকারা কেমন বছরে? হয় না, সুন্দর আপনার 5,000, 7,000, 8,000, 10,000, 2-3 হাজার টাকায় জমি পাবো আশেপাশে? 3,000 টাকা জমি পাওয়াটা একটু কষ্ট কষ্ট করে হয়ে যায় না? কিন্তু সেনে ফসল কমাবে আর কি। ও, যত ফসল ভালো তত দাম বেশি। বাদাম খাচ্ছি ওনাদের এখানে এসে, খুব ভালো, একেবারে টাটকা তরতাজা বাদাম উঠানো, খুব ভালো লাগতেছে। ওনারা কয়েকজন আছেন বাদাম তুলছেন। এখানে একেবারে টোটাল এরিয়া জুড়েই বাদাম আর বাদাম, সাথে অন্যান্য ঘাস। ভাই, গরু পালেন না? গরু পেলে শান্তি কেমন? খাওয়ানোর কষ্ট কম, তাই না? সবগুলো বাদাম গাছ এত বড় বড়। তো এই ভাইদের চকে আসার পরবর্তীতে বাদাম পেলাম, মানে ওনারা গিফট দিলেন আমাকে। এখন যাবো ওই সামনের গ্রামের দিকে বাদাম খাইতে খাইতে। ওকে, তো এইখান থেকে সামনের গ্রামটাও অনেক দূরে, দেখি গ্রামের দিকে ওইদিকে যাই। আর একটা জিনিস দেখাই, এই চরের সামনে দেখি, এই দিক দেখেন, এই যে ঝোপঝাড় বন ঘাস যা দেখতে পাচ্ছেন, সব মিলে এইখানে গরু পালা যে কত শান্তির। মানে যারা গরু পালতে চান বা পালবেন, 200 কেন হাজার হাজার গরু পালা যায়। চরের মানুষ আসলে গরুর যে খাদ্য সামগ্রী এসবের যোগান মেটাতে এই ঘাসগুলোই খাওয়ান। আর তোমরা অতটা দক্ষ না, তার জন্য ভালো গরু ছাগল পালন করে উঠতে পারেন না। চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, আর তেমন ভালো চিকিৎসা দেন না। তো তার জন্য আর কি, গরিব মানুষ কি চিকিৎসা দেবে? যা হয় কপালে, আল্লাহ বড় সব রেখে দেয়। এই দেখেন এমন আলপথ, বাদামের সফরটা কাছে আছে, এক জায়গায় পানি ফেলে ধুয়ে নিয়ে খাইতে পারতাম। ওকে, হাতে রাখি, যেহেতু গিফট পাইছি, এই যে গিফটের বাদাম। ওকে, সামনের দিকে যাই, দেখি, জানি না সামনে কাদা পানি হবে কিনা, এই কাদা পানির ভয়ই করতেছে। তবে এই ওনরা যা বলেন, ওনরা বলেন খাড়ি বা খাল। এই যে একটু পর পর এমন খাড়ি, সেই পাশ দিয়ে হলো সাপ থাকে। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই সাপ দেখেন কিনা? বলেন চরে থাকি, সাপ দেখবো না, তখন হয় প্রশান্তি। চরের বাতাস খুব ভালো লাগে। আচ্ছা, আমার মন চাইতেছে কি জানেন, এখন এখানে বসে দুপুরে তো খাবার এখানে পাবো না, কোথাও খাইতে পারবো না, বাদাম গুলো খায় ওই বিয়ার গ্রিলসের মতো এই পুষ্টির চাহিদা মিটাই নেই। আর সাপ ব্যাগ তো খাইতে পারবো না, বাদাম গুলো খাই পুষ্টির চাহিদা মিটাই। আর হ্যাঁ, আরো জিনিস আছে, কলা আছে বা অন্যান্য জিনিস খাবার আছে। ও, নটা যেটা বললাম, কাইসে বা নটা বলে, নটা খালি কিন্তু ওই আখের রসের মতো মিষ্টি লাগবে, তাও অন্তত শরীরের ক্লান্তি একটু দূর হবে। পুষ্টির চাহিদা নাই, তবে ক্লান্তি দূর হবে। চরের মধ্যে আসছে এক কাকি বাদাম দিল, বাদাম তো খেলামই, কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হলো কাঁচার রস আলো টসটসে বাদাম, আর এই নটা, মানে এটা এক ধরনের ঘাস, গরুকে খাওয়ানো হয়। এখন আমার খাওয়ার পালা। তবে এখানে মোটা মোটা নটা দেখেন, এই যে মোটা মোটা নটা পাওয়া যায়। এই নটাগুলো মিষ্টি আরো বেশি, রসে টসটসে। এখন আমি এমনি একটা শুকনো নটা ছিঁড়ছি এখান থেকে, এইটা খাওয়ার পালা। এটার মধ্যে তেমন রস নাই, তারপরেও মানে মিষ্টি আছে বেশ। তবে আমার ঠোঁট মানে চলে না যায়, এটা ভাবতেছি আমি। ওরে ভাই, এত মিষ্টি! সেই গ্রামের দিকটা থেকে ঘুরে আসি, ওই জায়গার মানুষজনের সাথে দেখা করে। এখানে পায়ে হাঁটার পথ টোটাল এরিয়া জুড়ে এমন নটা ঘাস বা অন্যান্য ঘাস রয়েছে। গরুর ঘাসের ওদেরকে আর ভাবতে হয় না, এইখান থেকে হয়ে যায়। ভাই, এখন যাবো কিভাবে? দেখেন সামনে এমন পানি, কাদা পানি। আল্লাহ, যাওয়ার উপায় কই দে আল্লাহ ভালো জানে, দেখি কইতে যাওয়া যায়। পানি কাদার মধ্যে এখানে বৃষ্টি নামছে, দেখেন বৃষ্টিতে অবস্থা খারাপ। এখানে নটা ঘাস দেওয়া হয়েছে, এর উপরে পানি দে। যাক, পারছি রে ভাই,
সব মিলে পার হতে পারলাম। এখানে মনটা মূলত বাইকে পারাপার হন এবং দূর দূরান্তে যে পথ, সব পথই এই বাইকের মধ্য দিয়ে যান। তো এইখানে দেখতে পেলাম যে প্রশাসনিক ঝামেলা মেটাতে পুলিশও চলে আসছে এই চরের মধ্যে। ওরে দেখেন প্রিয় দর্শক, সব মিলিয়ে আমি একটু দেখাই, ওই দূরে নদী, নদী থেকে এই যে এই পয়েন্ট, যে পয়েন্টটাতে এখন আসছি, এইখানে ইটের রাস্তা করা আছে। তো এই ইটের রাস্তা করাতে ওনাদের যাতায়াত বেশ সুবিধার হয়েছে। এই দুই পাশে কলা গাছ, পার্থেনিয়াম যে গাছটার নাম শুনছি, আপনারাও শুনছেন হয়তো, মারাত্মক বিষাক্ত পার্থেনিয়াম। এই দেখেন সেই পার্থেনিয়াম এইখানে চরের মধ্যে যেখানে সেইখানে একের পয়েন্টে পয়েন্টে পার্থেনিয়াম যে কিভাবে ছড়াইলো আল্লাহ ভালো জানে। গাছ কিন্তু মারাত্মক বিষাক্ত। বলা হয়ে থাকে গাছের বীজ তো ছড়ায় বাতাসের মাধ্যমে। গাছের এখানকার বাতাস যদি আপনি নিঃশ্বাসে নেন, আপনার ফুসফুসে ক্যান্সার হতে পারে। অথবা গাছের পাশে যদি আপনি গা ঘেঁষেন, গাছ হাতে ডলেন, আপনার হাতে বা আপনার শরীরে ক্যান্সারের মতো রোগ হতে পারে। তা ভাবেন যে পার্থেনিয়াম কতটা বিষাক্ত। সেই বিষাক্ত ঘাসগুলো বা গাছগুলো এইখান দিয়ে একেবারে অনেক, সব মিলিয়ে একটা দৃশ্য দেখায়। দেখেন আমার এই যে পাশেই একাধিক কলা, এখানে কলা খাওয়া বা এই কলা চিরা এমন কোনো ব্যক্তি নাই, অর্থাৎ চোর নাই, কলা চোর নাই। এই টোটাল এরিয়া দিয়েই কলা গাছ আর কলা গাছ। এই যে সাইকেলে করে এক ভাই আসতেছেন, ঠং 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 শব্দ হচ্ছে। তো কলা গাছ ভরা, তো তার জন্য একেবারে কাছে কিনারে এমন বড় বড় কাদির কলা পাওয়া যায়। পুষ্টির চাহিদা মেটানোর জন্য চরের মানুষের একে তো সবজির অভাব হয় না, দ্বিতীয়ত কলার অভাব হয় না, এত এত কলা পাওয়া যায় এখানে। হ্যাঁ, ওনারা যদি কৃষি যে জমি চাষাবাদ করেন এখান থেকে ভালো একটা অর্থ পেতেন, তাহলে কিন্তু ওনার গরিব থাকতেন না। এখানে মানে খাদ্য সামগ্রী বলেন, যাই বলেন, সবকিছুর যেন পূর্ণতা আছে। চরের মানুষ গরিব বেশি, একে তো শিক্ষার দিক থেকে পিছানো, চিকিৎসার দিক থেকে চিকিৎসা সেবা পান না, আর ভাগ্য তো আছেই, হতভাগ্য। আর্থিক যে উন্নতিটা হবে এটা চরের মানুষের কপালে জুটে না। চরের মধ্যে বিদ্যুতের লাইনও আসছে, ওই দূরে আমি বিদ্যুতের তার দেখতে পাচ্ছি। তো এই যে পাশের বাড়িটাতে মাইক বাজানো হচ্ছে মহরমের সময় উপলক্ষে পতাকা টানাইছে, মাইক বাজাচ্ছে ওনারা, বেশ ভালো। ওই আধ্যাত্মিক যে গানগুলো, আধ্যাত্মিক গান বাজাচ্ছে। তো চর তো ঘুরতে আসি নাই, পুরা বেগুন হতে আসছি। রোদের তাপ মুখে এতটা লাগছে তা বলার বাইরে, খুব কষ্ট হচ্ছে সব মিলিয়ে। চরে তো আসি নাই, পুরা বেগুন হইতে আসছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি শরীর হাত পায়ের অবস্থা হয়ে গেছে। টোটাল চরে ঘুরে ফিরে যত দূর এরিয়া আসছি সবটুকু এরিয়ায় ফাঁকা। এখানে এই চারপাশ নদী আর নদী, তো মাঝখানে কোনো এক সোয়াই উন্নয়নের সোয়া পেয়েছে ওনরা। তৎকালীন সময়ে বেশ ভালো উন্নয়ন হয়েছে, ভিতর দিয়ে পিএস ঢালাই রোডও আছে। এখানে এই দোকানটাতে আসলাম, আমার অবস্থা দেখেন, ফেসিয়াল অবস্থা একেবারে যাতা হয়ে গেছে। সব মিলিয়ে চরের মধ্যে এসে যেন পুরা বেগুন হয়ে গেছি। অবস্থা এমনটা হবে আমি নিজেও ভাবিনি। চরের মানুষের জীবনটা কি কষ্টের। হ্যাঁ, কষ্টের। এখন চলে আসলাম কি বাজারে। বাজার আচ্ছা, এই জায়গার হাট বসে কি বারে? শনিবারে শনিবার মঙ্গলবার। কেমন মানুষ হয়, কেমন হাটে? মানুষ ভালোই যায়। আশেপাশের যা মানুষজন এখানে চলে আসে। আপনি তো এখান থেকে হাট করে যান, ওপার যান? না, এই ঘাটে আট করে ওভার ওপারেও যান মাঝে মাঝে। ওপারে কি আনার জন্য? ওভারে যায় অন্য একটা বিষয়, মানে যেটা বেশি প্রয়োজন এই জায়গা নাই নাকি? এই জায়গা নাই। আর এই বাজারে দেখলাম যে সব ধরনের দোকানই আছে, তাই না? দর্জির দোকানও দেখলাম ওই পাশে। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো। বিগত সময়ের ইতিহাসে সাক্ষী দেয় যে চরের মানুষ এমনিতে মন দিল সব দেখেই ভালো। এই যে চার আপ্যায়ন, একই সাথে আমাকে ফ্যানের পাশে এনে বসানো হয়েছে। এমন একটা চরে আছি, চারপাশে এই নদী, তা সত্ত্বেও কিন্তু স্বাভাবিক বাজার হাটে যেই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যাবতীয় আইটেমই চরের মধ্যে ওরা নিয়ে আসছেন ঘোড়ার গাড়ি যোগে। তো এখন চা খাবার পালা, এখান থেকে চা খাবো, একটু সামনে এগিয়ে আবার সেই পিছন ব্যাগ। তো এমন একটা জায়গাতে বিদ্যুৎ আসছে, এখন সময় হয়তো 3 বছর হয়েছে, অর্থাৎ 2023 সালের দিকে। তো ভাবেন যে 2023 সালে বিদ্যুৎ আসছে, ওটা কতটা মানে লেটে বিদ্যুৎ পাইছে। আর যেহেতু এখন বিদ্যুৎ আসছে, সকল ধরনের সুযোগ সুবিধা এবং যুগের আধুনিকতার সাথে চরের মধ্যেও যেন আধুনিকায়ন ঘটেছে। এখন চরের একটা বাজারে আছে বা হাটে আছে। তো হাঁটা ঘোরা চলাফেরা সব মিলে ওনাদের সাথে গল্প আলাপ শেষ করলাম। এখানে ওনারা বসা আছেন, এই যে চা পান করলেন। তো আচ্ছা, আপনাদের এখানে যদি সাপে কামড় দেয় তখন কি করেন? হাসপাতালে নিয়ে তিন কেউ বাঁচে, কেউ মরে, মারা গেছে আশেপাশে? বহুতই মারা গেছে। এটা কি এই যে গুক্কু সাপ বা গোকরা যেটা বলেন, ওইটাই নাকি রাসেল ভাইপারে?
নাসর ভাইপার এনে ওটা নাম হয়ে গেছে, যে কোনো সাপে কামড় দিলে মনে হয় হয়ে গেল, ওই নাম একটাই। ওই নামে চালাই দেয় নাকি? ওই একটা নাম চলছে। আচ্ছা। আমার এক নাতি কামড় দিছিল, হাসপাতাল থেকে ফেরত দিছিল, হ্যাঁ ঢাকা নিচে তাও ফেরত দিছিল। হ্যাঁ। শেষমেশ ওই যে বাজন লাগে না কোন জায়গা থেকে কোজার কাছ থেকে নিয়ে তার ভালো হয়েছে। ও, 7 বছর বয়স 7 বছর বয়স। হ্যাঁ। ওজার কাছ থেকে সারছে। ওজার কাছ থেকে এইখান থেকে হাসপাতাল যেতে কতক্ষণ লাগে? একবার শুয়ে 1 ঘন্টা লাগে। তবে ওই রোগীর অবস্থা শেষ। টোটাল এরিয়ার মধ্যে বাজার কি এই একটাই? বাজার আছে টোটালের মধ্যে 5টা। ওই দিকে গেলে আরো পাবো? ও বাপ নাই, আপনি 3 ঘন্টা পর্যন্ত যাবেন, বাজার আছেই। ও এইদিকে চর সাইকেলি যাবেন, রামবালাম্বি করে গেছে চর এইদিকে না? বরাবরই চলে গেছে দোলচুরে। কিন্তু এই দিকে আর পথ নাই। এগুলো আছে কবিরপুর, ও, ফাঁকিরহাট, ফাঁকেরের হাট। হ্যাঁ হ্যাঁ, আর এমন আছে ভগবান স্যার। ভগবান চর। ভগবান চরে কি আলাদা নৌকায় যেতে হবে? না না, আচ্ছা ধরেন এই যে সিএনবি ঘাট, ফরিদপুরের সিএনবি ঘাট, এই জায়গা থেকে ভগবান চরে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? ওখান থেকে 1.5 ঘন্টা লাগে, সময় লাগে 40 মিনিট। হ্যাঁ হ্যাঁ। এতে মোটর সাইকেলে গেলে 20-30 মিনিট লাগে, তো 1 ঘন্টার উপরেই লাগে। তো প্রিয় দর্শক, চরের ভিতরে যে এরিয়াটা সব মিলিয়ে ঢাকা চলে যেতে পারবো ফরিদপুর থেকে, এত দূরের পথ পাড়ি দিতে হয়। ওনাদের সাথে যা আলাপ হলো, এখানকার বাজার সদাই আপনারা আনেন কিভাবে? ঘোড়া গাড়ি, ঘোড়া গাড়িতে সবকিছু ঘোড়া গাড়ি, মোটর সাইকেল। দামের দিক থেকে একটু বেশি পড়ে যায়। আগে নিত 50 টাকায় তেল ভরানোর জন্য, না 100 টাকা ভরানো। আপনাদের এই বাজারে সব ধরনের দোকান পাশার আছে? না, মিষ্টির দোকান নাই, স্বর্ণের দোকান নাই। মাছ বাজার বসে না? বসে, মাছের দাম কম না বেশি? মাছের দাম ওপারও 220 টাকা, এনো 220 টাকা। মানে সমান দাম? পাঙ্গাস। এইখানে না মানে নদীর মাছ? ওই এত কটা পাইলি ফরিদপুর বাজারে চলে গেল, ও হ্যাঁ। এভেলেবেল দামে বেশি চলে এলাম। মানে এই দেখে আর খাওয়াবে না? আমরা ধরেন 200, 300, 500 টাকার পাই, এর বেশি না। ও আচ্ছা আচ্ছা। চরের মানুষের যদি কষ্ট তুলে ধরতেন, কি কি কষ্ট তারা আসলে বেশি? সবচেয়ে কষ্ট হলো ওই যে সাপে কামড়াইলে ওষুধ নেই, পোলাপানের পড়ার কোনো আটনি নাই, এই সবই কষ্ট আমার বেশি। আবার চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা? চিকিৎসার অবস্থা আর এই যে আমাদের 3টাই আমরা মনে করেন এই আসে কষ্ট বেশি করতে। মার্কেট, কাপড় চোপড় কিনা সব উপর চলে যান? ওপার নাই, এই যে এক ঘর আছে, ওপার দুটিখানি 600 টাকা, হ্যাঁ, এনে 750। মানে এটা বেশি দেখি না লাগে এই জায়গা। এই যে নঙ্গি ওপার থেকে এনে 700 টাকা, এনে লীলা 800-900 টাকা। ও, মানে চর বলতে অশান্তি সব দিক দিয়ে। চরে আসছিলেন কি কারণে? নদীতে ভাঙার পরে চড়েছি। নদীর ভাঙন পাইছেন? কয়বার ভাঙছেন? আমার বয়সে ভাঙছে আমি 11 বার। 11 বার? আচ্ছা, তো আমার ধর্মস্থল হাজিবাড়ি ঘাট, নারায়ণটেক। প্রত্যেক বার পাল্টে পাল্টে গেছেন? আমার বয়সে আমি 11 বার ভাঙলাম। এই জায়গা আছেন কত বছর? মোটামুটি 18-19 বছর ধরে আইছি। আচ্ছা, আর ভাঙার কোনো পাইন না? সবচেয়ে ভয়ানক ভাঙন দেখছেন কোন জায়গাতে? এলো হাজিবাড়ি ঘাট, নারায়ণটেক। কেমন ভাঙন ছিল? মানে 5 বার সরার পরে এলো এই সরে আসি, আহ, ভাঙ্গিয়ার দক্ষিণ মিলে যায়, ভাঙ্গিয়ার দক্ষিণ মিলে যাই, রাস্তায় খুলে আমি না পাই সরে আসি। ওইখান থেকে এখানে আইছেন? এনে আসার পরেও 2 ভাঙ্গা দিলাম। এই জায়গাও ভাঙন হয়েছে? ওই মোট একটা কলোনি ছিল, ওই কলোনি দিল প্রথম ঘর পেলাম মনে হয়েছে আমরা, সরকারি ঘর। হ্যাঁ। ওখানতে ভাঙ্গা পরে কি পড়াইলাম, মোহন মিয়ার পুরান হাট, আর এটা হলো নতুন হাট। তার মানে টোটাল জীবনই চরের মানুষের ভাঙনের উপর দেয় নাকি? আমাকে শান্তি লেগে, শান্তি, ভাঙনই শান্তি। ভাঙ্গ নিল বড় শান্তি। আর এই জায়গা যারা অধিকাংশ মানুষ আছে, এরা জীবন যাপন করে কি কাজ করে? সবই কি কৃষক নাকি? কি পারেন বাইরে ধরেন কাজ পারে নাকি? 1025 জন আছে, কেউ চাকরি করে, কেউ ঢাকা থাকে, কেউ বিদেশ করে, 75 জনই কামলা দিয়ে খাওয়া। আমরা মাছ টাছ মারি, বেশি কিনি, এইভাবেই জীবন। এইভাবে। তবে যে স্বপ্নটা ছিল সন্তানাদি ভালো মানুষ করার চরের মানুষের, সেই স্বপ্নটার পূরণ হয় না, তাই না? কারো পুরনো হাজার টাকা আছে, যার নাই তার অভিজ্ঞ। কারণ এই জায়গাতে ভালো শিক্ষা যদি একটা ভালো ব্যবস্থা থাকতো আপনাদের চরের মানুষের, তো এই স্বপ্নটা অন্তত আর বাঁচত না, পূরণ হয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে চরের মানুষের জীবন যেন আর এক হতাশার নাম। জীবনের শুরু থেকে শেষ অবধি এই কষ্টের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও যেখানে সন্তানাদিকে ভালো মানুষ করবেন এই স্বপ্ন নিয়ে থাকেন, সেই স্বপ্নেও যেন আর এক সবল মেরে বসে। এখানে ভালো নেই কোনো শিক্ষা ব্যবস্থা, সাথে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা, সবই যেন নাজেহাল অবস্থা ওনাদের। উপরের তপ্ত রোদ, সারাদিনের এদিক সেদিক ছোটাছুটি সংসার চালানোর জন্য দিন শেষে ভালো পারিশ্রমিক জোটে না, সন্তানাদি মানুষ হয় না, ভালো চিকিৎসা পান না, বস্ত্রের দিক থেকে ভালো পোশাকাদিও তারা পান না। আসলে এমনটাই চলে এখানকার মানুষের জীবন। আর গোখরা হোক বা অন্য সাপ হোক, সাপের কামড় তো আছেই। এমনটাই আসলে চরের মানুষের জীবন। সেই সাথে আর একটা জিনিস ওনারা বেশি ফেস করেন, সেটা হলো নদী ভাঙন। সময়ে সময়ে এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, যাযাবরের মতোই জীবন চলে চরের। তো এখন ছিলাম মোহন মিয়ার হাটে। মোহন মিয়ার হাটও ভাঙনের শিকার। মূলত ওই দিকটাতে মোহন মিয়ার হাট ছিল, ওইখানে ভাঙনের পরবর্তীতে এটা নতুনে আবার হাট বসেছে এখানে, বা বাজার মিলেছে। সপ্তাহে 2 দিন হাট হয়, তো এই হাট নতুন বলা হয় মোহন মিয়ার নতুন হাট। এখানে আশেপাশে মানুষজন আসেন, বাজার সদাই করেন বা হাট করেন। এখন মূলত
চরের কাঁচামালের একটা দোকানে চলে আসছি, দেখি উনি কি কি মালামাল বিক্রি করেন। এই দেখেন কাকা বসে আছেন বিভিন্ন ধরনের সবজি এবং সাথে শাক নিয়ে আর কিছু মশলা জাতীয় আইটেম কাকার এখানে দেখতে পেলাম। তবে চরের মানুষের আর এক জনপ্রিয় আইটেম পান সুপারিও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা কাকা, বাজার করেন বা এখানে দোকান করেন কত বছর যাবত? এই 15-20 বছর। 15-20 বছর। তাতে কি বেচা কিনা করে সংসার চলে? আরো কিছু আছে, চলে চলে না না চলে আসে, তাহলে তো দোকান বাদ দিয়ে দিতাম। চলে, ক্ষেত খামার করেন নাকি? আছে আমার আছে, এটাও আছে। এইখানে আসেন কোন সময়? ভোর আসি, আবার দুপুরে বাড়ি যাই, আবার আবার বিকাল আসি, আবার রাত 10টায় বাড়ি যাই। হাটের দিন একটু ভালো বেচা কিনা হয়? হ্যাঁ, হাটের দিন ভালো আছে, শনি মঙ্গলবার। মানুষজন অনেক আসে, হ্যাঁ, বলে যায়। বইরা যায়। আচ্ছা, কি কি বিক্রি করেন আপনার এখানে? আমি বিক্রি করি পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আপনার উস্তা, পটল, শাক সবজি, তারপরে কচু, পান সুপারি, জর্দা মাথা, আমি সব কিছু আমি বিক্রি করি। আনেন কোথায় থেকে? এটা ফুরপুতে আনি, আবার আমাকে চরও কিছু পাওয়া যায়। মানে যে যা সবজি টবজি আছে শাকসবজি চরে, তাই না? ওইটা কচু ওইগুলো চরে এইগুলো সব চরে, আর যা নাই নাই ওইটাও পাতাম। এখানে চরের যাতায়াতের জন্য একমাত্র বাহন এটাকে চরের ঘোড়াওয়ালা হয়ে থাকে দূর দূরান্তে যাতায়াত করার জন্য। তো এখানকার এই যে আগামী দিনের নেতাদের সাথে, চরের নেতা এই মাতবরদের সাথে তাদের স্কুলে ঘুরতে যাব। স্কুলটাও এই নদীর ধারে। এখানে প্রাইমারি স্কুলের বেশ ভালো ব্যবস্থা আছে, হাই স্কুলের ব্যবস্থা অন্য প্রান্তে করা হয়েছে। এখানে মন্ত্রীর বাড়ি নামে একটা জায়গা আছে, মূলত এখানকার মিনিস্টার বাড়ি করছিলেন, তো তার বাড়ির কাছেই হাই স্কুলটা আছে। জানি না হাই স্কুলের ক্লাস কেমন হয়। এই প্রান্তে না, মাঝে একটা নদী খাল আছে, তার ওই প্রান্তে হলো ওই হাই স্কুলটা। হাঁটতে হাঁটতে এই যে চরে এইখানে একটা গোরস্থান, এই গোরস্থানটা মূলত জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর পিছনে দেখেন এমন বড় বড় মাঠে চরের মানুষ তাদের সবজিগুলো উঠানে এবং ফসলগুলো মাঠ থেকে ওঠান, সেই ফসলগুলো বড় এমন ভিটাতে আনেন বা মাঠে আনেন, সেইখান থেকে তা ঝাড়াই বাছাই সবকিছু করে আবার ট্রলার যোগে ওই পার পাঠায় দেন। এই যে এখন যে জায়গাটাতে আসছি এইটা মূলত চরেরই একটা মসজিদ। পিছনের যে জায়গাটা দেখলাম এটা মসজিদ, আর মসজিদ শেষে পাশেই প্রাথমিক বিদ্যালয় সামাদ মাতৃডিঘি প্রাথমিক বিদ্যালয়। এই যে সেই বিদ্যালয়টা একেবারে ছোট, 4 চালার একটা ঘর, এইটুকুই ওদের বিদ্যালয়। 1 2 3 4 4টা রুম রয়েছে। 4টা রুম, এত ছোট। ক্লাস হয় কতক্ষণ? ক্লাস 10টাতে শুরু হয়। হ্যাঁ, 3টা ক্লাস ছুটি যায়। স্যাররা কিসে ওই যে ট্রলারে যাওয়া আসা করে? তারপর আবার প্রতিদিন রুটি কলা ডিম এটি দেয়। ও, রুটি কালার জন্য চলে আসে ক্লাসে না? ওরাও বেশ ভালো আনন্দের সাথে রুটি কলা খেতে এই স্কুলটাতে চলে আসে। তো দেখতে পেলে যে চরের মধ্যে আরো বড় সড়ো যদি বিদ্যালয় তৈরি করা হতো, ওদের পড়ালেখার বেশ ভালো এক ব্যবস্থা তৈরি হতো, কিন্তু তা আসলে হয়নি। এখান থেকে দূরে হাই স্কুল, সেই হাই স্কুলেও কেমন ব্যবস্থা জানি না। আশেপাশে কোথাও থেকে বক্স সেটের শব্দ পেলাম, বক্সে গান বাজছে। আচ্ছা, বক্সে গান বাজছে কোথায় থেকে? কি বিয়ে নাকি? চলো দাওয়াত খেয়ে আসি। যাবা? তো চরের হয়তো কোথাও বিয়ে হচ্ছে, ওদের সাথে দুষ্টুমি করলাম, দাওয়াত খাওয়ার কথা। এখানে বক্সের শব্দ পেলাম কিছুক্ষণ আগেই, এবং অনেকক্ষণ আগে থেকে শব্দ 2 ধরনের। একটা হলো বাইক বাজাচ্ছে মহরম উপলক্ষে, আর একটা হলো এই বক্সের শব্দ। বিদ্যুৎ আসার পরবর্তীতে ওনাদের এই আধুনিকায়নটা ঘটেছে এখানে। প্রিয় দর্শক, অবশেষে চরের প্রশান্তি খুঁজে পেলাম। চরের প্রশান্তি বলতে চরের যাতায়াত ব্যবস্থার সবচেয়ে প্রধান বাহনই এই ঘোড়ার গাড়ি। মূলত এখানে যেই সবজি বা অন্যান্য মালামাল মাঠ থেকে ওঠে, তা ঘোড়ার গাড়িতে করেই এই পার থেকে ওই পারে নেওয়া হয়। এই ঘোড়ার গাড়িগুলো ঘাট পার অবধি চলে। এছাড়া এখানকার ফসলি জমি থেকে যেই ফসল এবং কলা বাগান থেকে কলাগুলো উঠে তা ঘোড়ার গাড়িতে করে ঘাট পারে নেওয়া হয়, এবং ঘাট পার থেকে তা ওই পারে নেওয়া হয় বা ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়। তো এখন যার ঘোড়ার গাড়িতে আছি তার নাম হলো মোহাম্মদ মনু মাঝি। মাঝি সাহেব এই ঘাটেই নৌকা চালাতেন, নৌকা ছেড়ে এখন ঘোড়ার গাড়ি ধরেছেন। কয়টা ঘোড়া আছে আপনার? 3টা। তো এই হলো সব মিলে ঘোড়ার গাড়িতে যাত্রা। এখন উনি ঘাটের দিকে যাচ্ছেন। কলা টানেন, কলা টানতে কত টাকা করে পান আপনি? তো তিনি 50 পিস বড় কান, এক কাঁধি কলাতে আলাদা হিসাব না করে 50 কাঁধিতে সব মিলিয়ে 500 টাকা। কলা বাগান তো দেখেন, আশেপাশে কলা বাগান। আমরা নদীর খালের পাশ দিয়ে ঘাটের দিকে যাচ্ছি। মনু মাঝি সাহেব বের ঘোরাতে আসি। এখন ঘোড়ার গাড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে যে উনি কলাই টানেন, কলার দাগগুলো রয়েছে। আচ্ছা, 4 টিপ নামাইছেন না?
চরের মধ্যে ওটা মূলত রাজত্ব করে বেড়ানো এই ঘোড়ার গাড়ি নিয়ে। এছাড়া যুগের আধুনিকায়নের এই তালে তালে বাইকেও বেশ হারে চলে। বাইকে তো আর মালামাল বহন করা যায় না, পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়িগুলো ওটা ব্যবহার করেন। মনোমাঝি সাহেব নৌকায় যেই জীবন যাপন করতেন, নৌকাতে যে জীবিকা নির্বাহ করতেন, তা ছেড়ে ঘোড়ার গাড়ি ধরেছেন। মূলত নৌকা দিয়ে সংসার চালাতে পারেন না, তবে সারাদিন ঝাঁকুনি খাটুনি সবই যেন নিজের মাথার উপর দিয়ে যায়। সবকিছু শেষে এভাবেই এই পরিশ্রমের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করে চলছেন এবং সংসারকে এই পারিশ্রমিক দিয়েই চালান। পরিবারে কতজন ব্যক্তি আছে মনোমাঝি সাহেব? ওনার পরিবারে 5 জন। 5 জনের আপনি কি চালান নাকি আরো এই ইনকাম ব্যক্তি আছে? তার ছেলেও আছে, বাবা ছেলে মিলে এই হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে এই জীবন নির্বাহ করছেন। আপনার বয়স কত হতে পারে? দেখেন ওনার বয়স 55। তার মানে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে চরের এই পরিশ্রমের মধ্য দিয়ে, এখন ঘোড়ার গাড়ি চালাচ্ছেন। এইখানে আপনারা অতি প্রথম যারা ঘোড়ার গাড়িতে চড়বেন তারা প্রথম দিনে ক্লান্ত অথবা বড় ধরনের অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু ওনারা সারাদিন এইভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে তো চলেনি, সাথে এমন ঝাঁকুনি, আমি যে ঝাঁকুনিগুলো টের পাচ্ছি, এমন ঝাঁকুনির মধ্য দিয়েই দিন অতিবাহিত করেন। তারপরেও কিছু করার নাই, এভাবেই চলতে হবে। তো সব মিলিয়ে মনোমাঝি সাহেবের সাথে আলাপ করলাম তার পারিবারিক জীবন, তার এই ব্যস্ততা এবং তার সুখ আনন্দ মানে দুঃখ সবই যেন এক আলাদা জীবন গাথা, আলাদা ইতিহাস, আলাদা উপন্যাস। তো সকাল থেকেই পরিশ্রম দিয়ে শুরু, সেই সন্ধ্যাবেলাতেও পরিশ্রমের শেষ নেই। রাত নামবে, পরিশ্রম শেষ হবে, ঘুমাতে যাবেন, আবার সকাল হলেই পরিশ্রমের নতুন অধ্যায় শুরু। এমনটাই জীবন। এখন ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, তার কাছ থেকেই শুনতে পেলাম। এরপরে গরু আছে, গরুর ঘাস কাটতে যাবেন। গরুর ঘাস কাটে গরুকে খাবার দেওয়া, গরুকে খাবার দেওয়ার পরে কি করবেন? আচ্ছা, ঘোড়া জাপাবেন, দেন উনি গোসল করবেন। তো বুঝতেই পারলেন যে ওনাদের জীবন কিভাবে কাটে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সব মিলিয়ে ঘোড়ার গাড়ির উপর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একেবারে ভয়ানক একটি অবস্থা। এভাবেই কিন্তু খাটাখাটির মধ্য দিয়ে সারাটা দিন অতিবাহিত করেন। তো দেখেন তার সাথে এই যে সামনের উৎসবটা পাড়ি দিলাম, এই পিছনের উৎসবটা শেষ করে সামনের উৎসবটা আবার পাড়ি দিব। তো সব মিলিয়ে চরের মানুষের সাথে নতুন অভিজ্ঞতার পেলাম, এইভাবেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে। আচ্ছা, আপনারা দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করেন এভাবে? মানে এই যে যাওয়া আসা আনুমানিক? এখন কোন দিন আছে একদিন 20 কিলো 30 কিলো আটা লাগে। এইখান থেকে এই চরের ওই মাথায় কোন এলাকা? পূর্ব শালিপুর কয়, পূর্ব শালিপুর, 7 মানে নম্বর ওই চর শালিপুর। চট শালিপুর। আচ্ছা, যা আপনার সকালটা শুরু করেন কি দিয়ে, মানে কিভাবে কেমন দেখি একটু আপনার সারাদিনের তথ্যটা একটু শুনবো। সকালবেলা ঘুমে তুলে ঘোড়ার খাওয়াই টয়া গাড়ি নিয়ে বাইরে, হ্যাঁ যে কলা কাটে, কলা সাজাই, হ্যাঁ হ্যাঁ। সাজাই ঘাটে আসি, ঘাটে নামাই দিয়ে আবার কলা সাজাই বাগানতে। আচ্ছা, সাজানো মানে যে কলা উঠানো, এটা কি আপনার? হ্যাঁ, কলা ঘোড়া কাটতে সাজা লাগে না। আপনার নিজের কলা লাগে নাকি লোক আছে? হ্যাঁ, লোকে তো কলা কাইটে খালি রাস্তা কিনে চাপাই দেয়। সব পরিশ্রম নিজেদের গাড়ির উপর দিয়া? হ্যাঁ, ওই যে সাজাই আবার নৌকায় দেয়, উড়াই দেওয়া লাগে। কয় টিপ? ও ঠিক না, 2 টিপ মারি, 3 টিপ মারি, 4 টিপ মারি। আচ্ছা, 2 টিপ 3 টিপ যা পড়ে না। হ্যাঁ, বর্ষার দিনে জীবন চলে কিভাবে আপনাদের ভাই? বর্ষার দিনে কষ্টই তো, খেত খোলা আছে, সব মিলেই তো দুনিয়াটা চলে। দুপুরে খাবার খাইছেন নাকি সময় পান নাই? খাইছি, দুপুরে খাওয়া খাইছি, হ্যাঁ। খাওয়া দাওয়া করে আসলাম। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে বিকাল এভাবেই অতিবাহিত হচ্ছে। তারপরে যাবেন ঘোড়ার ঘাস, এই গরুর ঘাস কাটতে নাকি? হ্যাঁ হ্যাঁ, গরু ঘাস কাটতে যাবে লাগছি। আচ্ছা, ঘাস কাটা, ঘোড়াকে কি আলাদা খাবার দিবেন নাকি ঘোড়া মাঠেই খাবে? ঘোড়ার বাড়িতে নিয়ে ওরে খাবার করে বসে খাওয়াইয়া তারপরে মাঠে বান্ধব, রাত্রে বাইরেই থাকবো। ও, ঘোড়ার পশম উঠে যেতেছে কেন? গরম লাগছে। ঘোড়ার কি মানে কোনো বিশ্রাম নাই, সারাদিন এইভাবে পরিশ্রম করতে হইতেছে? ওরে, খাটনি বেশি তো গরম লাগছে, তার কারণে হলো ঘোড়া বর্তমান কিলাম তো। আচ্ছা, আপনাদের অভাব কি, মানে কোন জিনিসটা হইলে ভালো হয় বা নাই? আমাকে যোগাযোগ অবস্থা হলো ফরিদপুরে যাওয়া আসায় ঝামেলা একেবারে খারাপ না? একবারেই খারাপ। তারপর হলো আপনার আরেক দিয়ে অসুবিধা হলো, এই চরের একটা কোনো সমস্যা, রোগী নিয়ে কোনো সমস্যা বললে হ্যাঁ। আমাকে উপর যাইতে আসতে হলো, বলে রোগী অর্ধেক মারা করে লাই। ওরে, আর ঠিক বিশেষ আছে। করে যদি গর্ভবতী মহিলা, গর্ভবতী গতি নিয়ে তো এর কোনো শেষই নাই। আচ্ছা, তারপর স্কুল আছে, ছেলে মেয়ে পড়ালেখা শিখাবার গেলে মনে করেন 10টা 11:30 ক্লাস জয়েন করবো, 12টা বাজে তারা চলে যাবো। 1 ঘন্টা পোলা মানে পড়ালেখা, 1 ঘন্টা কি পড়ালেখা করার পরে
টিচাররা আইসা হ্যাঁ তাদের ইচ্ছা মতো চলে যাবো, খালি নাম সই করে। আচ্ছা সুলাভান করে মানুষ করা পারি না, এলে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা রোগী নিয়ে চলাফেরা কষ্ট, ডাক্তার নাই। আপনার বিভিন্ন আপনার হলো কষ্টের সাথে হলো পাল্লা করে চলে ইয়ার জীবনে ঝুঁকি নিয়ে করে চলি, এর পরে কোনো আর কষ্ট শেষ নাই। তো ঠিক আছে মনু মাঝি ভাই, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত মনু মাঝি সাহেবের সাথে তার সুখ দুঃখের গল্প শুনতে লাগছিলাম। তিনি এই পথটা দিয়ে এদিকে চলে গেলেন, এদিকে আর একটা ঘাট আছে, সেই ঘাট বরাবর চলে গেলেন। আমি এই দিককার ঘাট, মানে আমাকে অন্য একটা জায়গায় রেখে গেছেন, এই ঘাট বরাবর যাব। তো তাদের জীবন যে এত কষ্টের ভাই, বলার বাইরে। তখন লোকটা খুব ভালো, আমাকে সেই দীর্ঘ পথ ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছেন। টাকা পয়সা নিলেন না, খুব ভালো মাশাআল্লাহ। টাকা পয়সা নিলেও সমস্যা নাই, তবে এই আত্মার দিক থেকে, দিলের দিক থেকে, মনের দিক থেকে যে আপনি ঘোড়ার গাড়িতে আসছেন, মানে এতটা বিনয় বোধ আর আচরণ এতটা ভালো। তো তিনি আমাকে এখানে রাখলেন। আমি এখান থেকে ঘাটের দিকে যাব। দেখেন চরের এই যে এলোমেলো পথ, ভাঙাচোরা পথ, বাইকাররা যারা, তাদেরও গায়ে বাইকগুলো হেলে দুলে এবং উঁচু নিচু ঢিবি পাড়ি দিয়ে যাচ্ছেন। আর ঘোড়ার গাড়িতে তো কোনো বিশেষ স্প্রিং নেই, তাদের অবস্থা আরো নাজেহাল। ও রে ভাই, আমার অবস্থা আরো খারাপ, আরো কাহেল। মনু মাঝি সাহেব ওই দিক চলে গেলেন, আমি এখন এইদিকে যাব। এতটা পথ ঘোড়ার গাড়িতে করে আসছি, ঝাঁকিতে ঝাঁকিতে অবস্থা, ঝাঁকিতে ঝাঁকিতে অবস্থা একেবারে কাহেল। অনেকটা পথ এই ঘোড়ার গাড়িতে আসলাম, ভালো লাগতেছে খুব। ঘোড়ার গাড়িতে আমার হাঁটা লাগে নাই, অনেকটা পথ আমি ঘোড়ার গাড়িতে না হেঁটে চলে আসছি। এই যে পথ ঘাট রোড, এই চরের মধ্য দিয়ে যাতায়াত ব্যবস্থা, যাতায়াত পথ কি যে কষ্টের। তবে হ্যাঁ, ভেতরে একটা এরিয়াতে পাকা রাস্তা আছে, ওইটা বিশেষ এক কারণে করা হয়েছে, মতো একজনের বাড়ি, তার বাড়ি উপলক্ষে। আর বাকি যা রোড ঘাট আছে, ইটের রাস্তা এবং মাটির রাস্তা। শুনেছি এই দিক দিয়ে ভিতরে ভগবান চরে যাওয়া যায়, সেই ভগবান চরে 1-1.5 ঘন্টা বাইকে করে যেতে হয়। তাদের শরীরের অবস্থা যে কি হয় যারা বাইকে করে যান, সব মিলিয়ে একেবারে খারাপ অবস্থা। ওই দেখেন প্রিয় দর্শক, নদীর পাড়ে চলে আসছি। ওই দূরে বাইক গুলো দাঁড়িয়ে রয়েছে, এইখানে বাইক অটো সবই আছে। এইখান থেকে তারা অপেক্ষায় রয়েছেন, ওই পার থেকে যে ট্রলার আসবে, সেই ট্রলারের মানুষগুলো নিয়ে যান। নদীর পাড়ে চলে আসছি, এখান থেকে ওই পারে যাইতে পারবো কিনা বা ওই পারে ট্রলার পাবো কিনা দেখা যাক, সামনে আগাই, ওই পারে ট্রলার পাই কিনা। এই দেখেন ভেতর দিয়ে যতটা এরিয়া দেখা যায় সব গরু বাঁধা। এখানে কিন্তু গরু পালনের ক্ষেত্রে বেশ সুবিধা, কারণ এই গরুগুলো সারা দিন এইভাবে বাঁধা থাকবে। এই যে একটা গরু, এই যে সারা দিন এইভাবে ঘাস খাবে, পেট ভরবে, সন্ধ্যায় বাড়ি ফিরানো হবে। ঘোড়াগুলোকেও এভাবে রাখা হয় সকাল সন্ধ্যায়। চরের মানুষের জীবন এমন চলছে। আর গরু পালনের কথা যা বললাম, ঘাস খেয়ে তো পেট ভরে যায়, তো আলাদা খাবারের প্রয়োজন হয় না। তো চরের মানুষ গরুর চিকিৎসার দিকটা তেমন লক্ষ্য রাখেন না। ওকে, আমি এখন একটু দেখাই। সব মিলে নদীর ঘাটে চলে আসছি। সূর্য নদীর পানিতে পড়ে, নদীর পানি থেকে উজ্জ্বল আভা আসছে। আর ওই দূরে দেখেন নদীতে কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি কোথায় যাবেন? এটা কি ইউনিয়ন? ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে। ও রে, আপনি এই ফরিদপুরের এরিয়া থেকে ঢাকার দিকে যাবেন? এইখান থেকে কিসে যাবেন? এই মোটরসাইকেলে। কত টাকা ভাড়া নিবে? 200 টাকা ভাড়া নিবে। ইউনিয়নের নাম কি জানেন বললেন? আজিমনগর। আজিমনগর। ওইটা মানে কোন উপজেলার মধ্যে পড়ছে? ওটা পড়ছে আপনার এই যে আন্দারমানিক। আন্দারমানিক, আচ্ছা, নাম করা একটা চর না, আন্দারমানিক চর। উপজেলা আর কি। আচ্ছা, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখান থেকে ওইখানে যাবেন? এখানে কি দাওয়াত খাইতে আসছিলেন? ওপারে গেছিলাম। আত্মীয় স্বজন আছে? আচ্ছা, যাতায়াতের দিকটা তো বেশ কষ্ট, তাই না? অনেক কষ্ট। আচ্ছা, ওই দিকটা ঘুরে আসলে কি কষ্ট হয় নাকি? না, যাতায়াতের একমাত্র পথই আপনাদের এটা? আমাকে একমাত্র পথে এটা, আর রাত হইলো ওই উদ্যানকর ঘাট দিয়ে গাড়ি যায়, আমাকে যাতায়াত অনেক কষ্ট। এই গর্ভবতী মহিলাদের নিয়ে কিভাবে কি করেন? একবারে বলার কাজে নাই, ভাষায় ও কথা না, আনা লাগে আল্লাহ মানে কি হয় না, এই যে পেট ভরে খাই আসছেন দাওয়াত, এখন যাওয়া তো কষ্ট হয়ে যাবে। চাকি ঝুঁকি খাইয়ে বসে না, পইরে যাওয়ান লাগে জায়গায় জায়গায়, পিটকাইতে জামা কাপড় কেদাই মাহাই যা। আগে যখন যে হুন্ডা গুলো ছিল না, বাইক গুলো ছিল না, আগে যাতায়াত কতটা ঘোড়ার গাড়িতে করছেন? ঘোড়ার গাড়িতে করছি, হাইটে করছি। হাইটা? আন্দারমানিক হাইটে চলে গেছেন আপনারা? আল্লাহ, ভালো রাস্তাঘাট করে দেন। অনেক বড় চর, এই চরের মধ্যে অন্তপক্ষে 250,000 মানুষ বাস করে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো ভিতরে অনেক বাড়িঘর। ওই ইটের রাস্তা দিয়ে বরাবর আপনার খালি বাইকে যাবেন আর যাবেন। কয় ঘন্টা? তাতে ঘন্টা। ওরে কপাল। প্রিয় দর্শক, যাদের সাথে আলাপ করছে আমি নিজে অবাক। সেই ঢাকা থেকে ফরিদপুর, বুঝতেই পারছেন, একেবারেই বর্ডার এরিয়া। ঢাকা এবং ফরিদপুরের মাঝামাঝি যে জায়গা, যে চর আছে,
পদ্মার মাঝের চরগুলো, সেই চরে বসবাস তাদের, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভাবেই আগে যেখানে হেঁটে চলাচল, পরে ঘোড়ার গাড়ি এবং এখন বাইক যদিও সুবিধা করে হয়েছে, তো এইভাবে যাতায়াত করেন ওনারা। এই ফরিদপুরে আসছিলেন দাওয়াত খেতে না? আচ্ছা, ওইখানকার মানুষজন কি কাজ করে, মানে বাসে, মানে কি করেন ওনারা? এই ক্ষেত খামার করে, মনে করে মোটে লাগায়, গরু বাছুর পালে। গরু বছর পালে এইগুলো বিক্রি করে না? আচ্ছা, এইদিকে যাইতে যাইতে আনুমানিক কত কিলো যাইতে পারবো আমি? এদিকে আপনি অন্তত 20 কিলো তোমার যাইতে পারবেন। আবার একটা নদী খাল না, তারপর আবার আরেক চর, মানে টোটাল এরিয়া মিলে এমন মেলা মিলছে। আচ্ছা, ফরিদপুরের ভিতরে যাওখানটা, ও আচ্ছা, এটা ওইটার মধ্যে পড়ছে। কিন্তু আপনার যোগাযোগে মানে যাতায়াতে অনেক খরচ চলে যায় না, আর কষ্ট তো অনেক। কষ্ট মানে যে এই জায়গা থেকে যে আমার বাড়ি বাসায় যাইতে যে টাকা খরচা হয়, আমরা ঢাকা ঢুকে ঘুরে আবার আসতে পারি। হ্যাঁ, এইটা ঠিক বলছেন, এটা ঠিক বলছেন। ঢাকা যায়, ওপার থেকে ঢাকা গেলে আপনার যে কোনো গাড়িতে 200-300 টাকা ভাড়া নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে করেন আমাকে এইটুকের মধ্যেই এত খরচা, আর পুরো যদি ঢাকা ডিস্ট্রিক্টে ঘুরি এত খরচা হইবে। রোড ঘাট হইলে কি ভালো একটা অবস্থা, আবার রোড ঘাট হইলে খরচাটা কমে যাবে। কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন 500 টাকা ভাড়া লাগে, রোড ঘাট দিতে হয় তাহলে আমাকে 100 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদী ভাঙনের শিকার হয়েছেন কখনো? হ্যাঁ, অনেকবার শিখে। মানে একেবারে কাছ থেকে নদী ভাঙন দেখছেন না? বাড়ি ঘর ভেঙে ফেলা? বাড়ি ঘর ভেঙে নিচ্ছে, আমার বয়সে 3-4 ভাঙা দিচ্ছে। ওরে আল্লাহ। আচ্ছা, এই যে বাইকে চলাফেরা বা এই ঝাঁকুনি সবকিছু মিলে আপনাদের কাছে লাগে কেমন দিনটা? দিন কষ্টই, তারপরও কষ্ট করলেও একটু মানে নিজের জীবিকার জন্য, টাকা পয়সার জন্য, আচ্ছা সংসার চালানোর জন্য এইভাবে বাইকে চলাফেরা। ওকে, সেই সাথে কেমন ভাড়া মারেন সারাদিনে? তাতে সারাদিনে ভাড়া মারি 1000-1200, আবার বেশিও মারি, কমও মারি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু উপরে গেলে 2025 সারাদিনে হয় আপনার না? এটা কি গাড়ি চালাইতেছেন আপনি? ডিসকভার? ডিসকাভার। আচ্ছা, একজন এক এক রকমের বাইক। এক গাড়িতে কয়জন লোক উঠাতে পারেন? এক গাড়িতে আমি উঠেছি, 2 জন উঠেছি, 3 জন উঠেছি। রাত কয়টা অবধি চলাচল করেন আপনারা এখান থেকে? রাত আমরা লাস্টে পাশে উপার থেকে তোমার এই যে 7:30, হ্যাঁ হ্যাঁ, আমাদের যাইতে যাইতে 8টা বাজে। আচ্ছা, তারপর আর কোনো চলাচল নাই? না, অর্থাৎ এই সময়ের পরে যদি কোনো অসুবিধা হয় সবকিছু রিজার্ভ নাও নিতে। আচ্ছা আচ্ছা, নাজেহাল একটা অবস্থা, মানে রাতের জন্য কোনো ভালো ব্যবস্থা নাই। প্রিয় দর্শক, দেখেন সামনেই এই ভাই পানের যেই বড় বোঝা বা পানের বড়া বলা না কি বলা হয় জানি না, একই সাথে পেঁয়াজের দেখেন বস্তা বস্তা পেঁয়াজ, আলু বা অন্যান্য মালামাল এখানে তিনি সাজাচ্ছেন। এইখান থেকে সেই দূর হাটে চলে যাবেন, ভিতরে বাজার আছে, সেই বাজারে চলে যাবেন। ভাই, সারাদিনই কি আপনাদের এইভাবে চলাচল? আচ্ছা, কত বছর যাবত আপনি গাড়ি চালান? 10-12 বছর। এই মালগুলো নিয়ে কত দূর যাবেন এইখান থেকে? সামনে বাজার আছে, বাজারের ভিতরে বাজার কয় কিলো যাবেন এইখান থেকে? 6 কিলো, আমরা কিলোমিটার তো বুঝি না। ও আচ্ছা, মানে যাওয়ার কথা যাবেন নাকি? আচ্ছা ঠিক আছে। ঘোরা কয়টা? একটাই? 2টা, আর একটা আছে। সারাদিনে কি কেমন ইনকাম হয় আপনাদের? এই ধরেন কি বুঝে। তো সব মিলিয়ে এখন ট্রলারে উঠলাম। এই তো মাত্র এই ট্রলারটা নদীর ঘাট থেকে ওই পারের উদ্দেশ্যে ধাক্কা দেওয়া হলো। এরই মাঝে এখন মেশিনের স্টার্ট শুরু। ট্রলারটা চলবে আবার সেই সামনের পানে। এই যে চরে ছিলাম 38 দাগ বা 73 দাগ যাই বলি, এই পার থেকে এখন ওই পারের দিকে যাত্রা। নদী বলতেই ভয়ের আর এক নাম। কখন কোন সময় কোথা থেকে যে ঝড় শুরু হয় তা বলা যায় না। আর ওনারা অভ্যস্ত হলেও নদীর মাঝে তো আসলে কোনো কুল কিনারা পাওয়া যায় না, তো এটা ওনাদের মাঝেও ভয় কাজ করে। তবে নিত্যদিনের চলাফেরা কিছুই করার নাই, জীবন যুদ্ধে এভাবেই চলতে হবে। আজ এ চরে তো এই পিছনের যে জায়গাটা ফেলে আসছি, চরের প্রতি খুবই মায়া কাজ করছে। চরের মানুষের আচরণ, তাদের ভালোবাসা, আপ্যায়ন সবই আমার মানে হৃদয় জুড়িয়ে গেছে। এখন এই পথটা দিয়ে আকাশ মেঘলা, কালো মেঘ হয়েছে, ভয় করছে। অনেক দূর পথ পাড়ি দিব, এই দিক দিয়ে বরাবর এগিয়ে তার পরবর্তীতে নদীর আর একটা শাখা রয়েছে, সেই শাখার দিকে ছুটবো। এভাবেই আসলে ছুটে চলা, এভাবেই জীবন যুদ্ধ। শহরের মানুষ এভাবেই তাদের সময় কাটান। এই যে ওনারা যারা এখানে সারাদিন পরিশ্রম করেন, এই নৌকাতে জীবন নির্বাহ করেন, জীবিকার তাগিদে নৌকা নিয়েই বা ট্রলার নিয়েই ছুটে চলেন। আবার ওপারেও কিন্তু অনেক ব্যক্তিবর্গ আছেন যারা অটো, মোটর সাইকেল এসব নিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। তা সত্ত্বেও সব মিলিয়ে সব কষ্ট এড়িয়েও যেন তাদের চোখের কোণে, মুখের মাঝে, মুখের যে হাসিটা সব কিছু প্রমাণ করে দেয় কষ্ট এড়িয়ে সুখে আছি।
অনেক চড়াই উৎরাই পেরিয়েই চরের মানুষের জীবন। তবে বড় সমস্যা, সময়ে সময়ে নদী যেন তাদের পার ক্ষিপ্র মনোভাব প্রকাশ করে। নদীর এই আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে এই চর ছেড়ে আর এক জায়গা বাসা বাঁধতে হয়, বাড়িঘর তৈরি করতে হয়। আশেপাশের পরিবেশ, আশেপাশের প্রতিবেশী সকল কিছু ছেড়ে দিয়ে নতুন পরিবেশে যে উঠতে হয়। মেয়েদের জীবন যেমন কষ্টের, চরের মানুষের জীবন সেম কষ্টের। মেয়েদের জীবন হয়তো বাবার ঠিকানা থেকে স্বামীর ঠিকানা নতুন আশ্রয়ে যায়, তবে চরের মানুষ বর্তমান ঠিকানা থেকে পরের ঠিকানা নিরশ্রয়ের দিকে যায়, অচেনা পথের দিকে যায়, অচেনা জায়গায় যায়, অচেনা জীবন নির্বাহ করতে যায়। খেয়ে না খেয়ে এভাবেই তাদের জীবন চলে। সেই সকালে বা সকালের পরবর্তী সময়ে এনার্জি নিয়ে আসছিলাম চরে, এখন এনার্জি হারা অবস্থা। সব থেকে বড় কষ্ট লাগছে তাদের জীবন গল্প শুনে। এতটা কষ্টে কিভাবে জীবন নির্বাহ করেন তা আমি নিজে ভেবে পাই না। যখন উতাল পাতাল অবস্থা নদীর মধ্যে শুরু হয়ে যায়, শুনলাম এখান থেকে আজান দেওয়া শুরু হয়ে যায়, আর অনেক ফাঁকা জায়গা, দূর দূরান্তে বাড়িঘর, পথ। এরই মাঝে এভাবেই তারা জীবন নির্বাহ করে আসছেন। আজকের আমার যে অবস্থা, আমি নিজে দেখেন পুরা বেগুন হয়ে গেছি। ওনারা প্রতিদিন এইভাবে জীবনযাপন করছেন, আমি তো একদিন, ওনারা আসলে সারা জীবন, তাও আবার 365 দিন। যারা নদীর মাঝে আছে তাদের অবস্থা তো আরও খারাপ। জীবনটা যেন হাতের মুঠোয় নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেন। নদীর যখন স্রোত খুব বেশি থাকে, তখন যদি কালো মেঘে ছেয়ে যায়, কালবৈশাখী ঝড় আসে, কিছুই করার থাকে না। কেউ সাঁতরে ওপার যেতে পারেন, কেউ বা নদীর মাঝেই মৃত্যুবরণ করেন। সাপে কাটা রোগীদেরকেও এপার আনা সম্ভব হয় না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পথ পাড়ি দিতে দিতেই সাপে কাটা রোগী মারা যায়। গর্ভবতী মহিলাদের অবস্থাও তার কাছাকাছি, কারণ আনতে আনতেই পথেই ডেলিভারি হয়ে যায়। কিছু সময় বাচ্চা বাঁচে, মা মারা যায়, মা বাঁচে, বাচ্চা মারা যায়। এভাবেই দুঃখ সুখ চাপা কান্না বুকে আটকে রেখেই চলছেন এই চরের মানুষ। তবে হ্যাঁ, কৃষিকাজের দিক থেকে বেশ ফলপ্রসূ একটি অঞ্চল এটা। জমি লিজ দিতে অনেক কম টাকায় জমি পাওয়া যায় এবং জমি কিনতে অনেক কম টাকায় জমি পাওয়া যায়। কিছু কিছু জমি 1 লক্ষ টাকায় বিঘা বা 1.5 লক্ষ টাকায় বিঘায় জমি পাওয়া যায়, অর্থাৎ 33% জমি পাচ্ছেন মাত্র 1.5 লক্ষ টাকা। আর বছরে 5,000 টাকা দিলে এইখানে 1 বিঘা জমি লিজ নেওয়া যায়। কলা চাষ, ভুট্টা চাষ, অন্যান্য ফসল ফলন কিন্তু এই চরেই হচ্ছে। নদীর গর্ভ দিয়েই, নদীর বুক চিরেই, পাতাল পথেই বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। বিদ্যুতের সুবিধার্থে অনেক মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন এই চরে। কত বছর যাবত এই চরে বসবাস করেন? আমরা 25-30 বছর চলছেই। 20-25 বছর। তার আগে কোথায় থাকতেন? এই তো এই চরে মানে ভাঙ্গার পর স্মৃতি ভাঙিয়ে নিয়ে গেছিল, তারপরে আইসে আবার। কয়বার ভাঙনের শিকার হয়েছেন? আমরা মেলা, আমাদের বাড়ি প্রথম আসলে উত্তরবার, তারপরে হেনতে ভাঙ্গার পর আইসি, হেনতে ভাঙি ওই চরে কমিন করতে ভাঙতে ভাঙতেই গেছিলাম। আপনারা ইতি আপনি কেবাগলা ওই পার? ওই পার কোন থেকে আবার এই জায়গায় আইসি। এই জায়গায় আসছেন কি কারণে, মানে কোন বিষয়টা আপনাকে টেনে আনছে? ধরেন ও জায়গা, আমাদের জায়গা জমি নাই, এই জায়গা আছে চাষাবাদ করার জন্য। কি কি চাষাবাদ করেন? ভুট্টা, ধান, এগুলো। এতেই জীবন চলে। আপনি চরে থাকেন কত বছর? চরে আসছিলাম 25 বছর, এই চরে আসছিলাম। কি ভাঙে গেছিল? ও ছেলে পানিতে পরে মারা গেছে, চলে গেছে শহরে। সাঁতার জানতো না? সাঁতার জানতো না। আর মানে ওই কষ্টে, ছেলে হারা কষ্টে চলে গেছেন। ছেলে মারা কষ্ট চলে গেছে, বাড়িঘর ছুঁয়ে, বাড়িঘর কিছু নেই। হল মোট হল মঙ্গলবার দিন 12:01টার সময় 25 ঘন্টা পরে লাশ পাইছি। শুক্রবারে মিলাদ পড়াইয়া শনিবার দিন চলে গেছি বাড়িঘর হেলে। লাশ কি এই জায়গায় পাইছেন নাকি অনেক দূরে চলে গেছে? দূরে পাইছি, অনেক দূরে পাইছি লাশ, বহুত দূরে। 22 বছর পাট খেতে আসুন 2000 সালে। কয়জন সন্তান আপনার? 3 মেয়ের পরে 1 সাল 1 মেয়ে জমক হয়েছিল। ছেলেটা মারা গেছে পানিতে পড়ে, 7 বছর বয়স। ওই শোকটা আর সইতে পারেন নাই?
এখন আছে এক সাওয়াল আছে আর 4 মেয়ার 3 মেয়ার বিয়ে দিছি আর 1 মেয়ার আছে 4 মেয়ার পরে 3 মেয়ার পরে 1 সাওয়াল 1 মেয়ার জমা করছিল 7 বছর বয়সে পাঁচ ধরে মারা গেছে ওই শোকে আর কি গেছি সরেতে তাছাড়া সরে আগে কি করতেন আপনি? আমি আগে তো এই ব্যবসা করি এই যে কাইসের ব্যবসা কাইসা সোন রাজশাহী সাতক্ষীরা বরিশাল এগুলো নিয়ে নিয়ে বিক্রি করতেন? হ্যাঁ ট্রাকে ডলারে কাটতেন কি নিজেই? লেবার দিয়ে কাটে আমি কাটিনি পারবো এখনো কাটে তাহলে ব্যবসা করতেন মূলত? এখনো করি এখন করি 50 বেড়ে টাকা এই ব্যবসা? হ্যাঁ এই ব্যবসা করি আজ 25 বছর ধরে এই ব্যবসায় করি পরিবার চলে? চলে আচ্ছা, আমি যদি লেবার টেবার নিয়ে আসি আমি কি ব্যবসা করতে পারবো কাইসার? পারবেন আপনি বাতা কিনতে হবে এটা কিনতে হয় এখান থেকে? টাকা লাগে টাকা লাখ লাখ টাকা এর ভিতরে মানে যার জমি তার কাছে কিনবো? চার জমি তার কাছে কিনা লাগবে তা আবার নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে? বুঝলেন আপনি ডাইরেক্ট রাজশাহী নেবেন নাহলে বরিশাল নেবেন আপনার বেচা হয়ে যাবি এগুলো কি করে নিয়ে? পানির বর্ষা পানির বর ও রে, পানের বর সাজানোর জন্য লাগে এটা? পানির বর গুলি স্থান দেন উপরে যায়? গরু রেখা হয় না? না না গরু খাওয়ায় না পানির বর কোন কোন অঞ্চলে বিক্রি হয় এগুলো? বরিশাল রাজশাহী সাতক্ষীরা কুষ্টিয়া রাজশাহীতে কিসে করে নেন? ট্রাক এখন এইভাবে জীবন চলতেছে আপনার? চাচার বাড়িতে কি 2 মাস এবার 2 মাস তাতেই সারা বছর চলা যায়? তাতে সারা বছর চলা যায় আর 2 মাস যা কামাই করি সারা বছর বেড়েই ছাতা সাতকে দিই আল্লাহর মধ্যে করি এই বুদ্ধি দিল কে? এই বুদ্ধি দিছে মনে করেন সাতক্ষীরার এক লোক আসছিল আমি যখন এই চরে বাড়ি করি আপনার 2000 সালে তো অনেক লোক আইসা করলো যে খামা টাহা দেয় একজন দিল 10,000 একজন 5,000 পরে গেলো চাচা এর বেচা যায় এর ব্যবসা করি এই যে ব্যবসা করলাম কত টাকায় কিনেন এবং কত টাকায় বিক্রি করেন? একাটি বোন কিনা কাটা নৌকো ভাড়া দিয়ে পয়সা নেই 10 টাকা করুন আবার আবার আচ্ছা, চরের জীবন কোন জিনিসটা কষ্ট দেখছেন? শহরে যে বর্ষাকালে এগুলো কষ্ট বেশি বর্ষাকালে রাস্তাঘাট নাই, তাই না? এটা যে আমার মেয়ে তো শহরে থাকতে একটা ডেলিভারি ভাবে যায় সমস্যা হয়ে গেছিলো পরে ফোর্টপুর হাসপাতাল নিয়েছি নৌকাটা ফোন দেয় নিয়ে ওই ধরা মরছে নৌকায় ফোন দেয় নিয়ে তার নিছি আচ্ছা, যাকে আপনারা ভরা মৌসুম বলেন ওই মৌসুমে কি কষ্ট বেশি হয় না? কষ্ট বেশি হয় বর্ষায় কষ্ট বেশি তার মানে ছোট বাচ্চাদের শিক্ষা, আপনাদের চিকিৎসা আর গর্ভবতী মহিলাদের এলো বেশি সমস্যা। সমস্যা চোর ডাকাতের কোনো হয়েছে? ওটা হয় গরু নিয়ে চুরি করে আপনি কি ডাকাতি দেখছেন? ডাকাতি আমি দেখছি এই জায়গায় ডাকাতি আমাকে নটা খোলা ডাকাতি থাকি ঢাকায় বেশি এই দেশের সন্ধান পেলেন কিভাবে ভাই? এই দেশের সন্ধান পেলেন কিভাবে? এই জায়গায় আসছি আর এক আমার এক বন্ধুর সাথে চলাফেরা ঢাকা ছিল পরে ওই বলতেছে, চলো আমাকে বাড়িতে বেড়ে আসো আসার পর থেকে ফরিদপুর কিষানাড়ায় আস্তে আস্তে কাজকর্ম এদিকে বেশি মানে এদিকে টাকা হইলো বেশি মানে কিষান পাওয়া যায় কম প্রিয় দর্শক, এখন যে জায়গাটাতে আছি এইটা হলো নদীর 3 পথ একত্রিত হয়েছে। প্রথম 2টি শাখা নদী এসে একটি নদীতে রূপান্তর হয়ে গেছে বা ওই দিক থেকে যেই নদীর শাখাটা আসছে ওই স্রোত এখানে এসে মিলিত হয়। এই প্রবল স্রোতের বেগে ট্রলার নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যায়। সেই সাথে বড় বড় স্টিমারগুলো যখন এইখান দিয়ে চলে তার ঢেউ এবং নদীর ভিতরকার উথাল পাতাল অবস্থা সব মিলিয়ে ট্রলারের যে কাঁপুনি ভিতরে থেকেই যেন কাঁপুনি ধরিয়ে দেয়। এভাবেই কিন্তু এই চরের মানুষ জীবন নির্বাহ করে আসছে। তো এখন দেখেন আমরা একেবারেই ঘাটের কাছাকাছি চলে আসছি, আর একটু পথ পাড়ি দিলেই আমরা C&B ঘাট ফরিদপুরে পৌঁছাবো। আর ওই দিকটা বরাবর সোজা গেলে ঢাকা মানিকগঞ্জে কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো আজকের এই পর্ব এখানেই শেষ। ভেতরে চরে ঘুরলাম এবং চরের মানুষের জীবন জীবিকা একই সাথে তাদের সুখ দুঃখের গল্পগুলো জানলাম।